দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছে বিএনপি। সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ। সন্ধ্যা ৬টা ২০ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দলের গাড়ি। দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয় নিয়ে কথা হবে বলে জানিয়েছেন নেতারা। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ। উপযুক্ত হচ্ছে তার সাথে। অপু, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। জেসমিনারা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু দর্শক উদ্দেশ্যে জানাচ্ছিলেন যে বিএনপি এখন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। এর আগে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গেল ৭ই ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই লিয়াজু কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পরে কিন্তু গতকালকে ৯ ফেব্রুয়ারি কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে তারা দেখা করেন এবং তারা দেখা করে নির্বাচন কবে দেবে সেই বিষয়টি নিয়ে তারা কথা বলেন এবং সেখানেই কিন্তু যখন গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয় আগামীকালকে তারা ঠিক এই সময়টিতে আসলে যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে তারা দেখা করবেন এবং সেই ধারাবাহিকতা কিন্তু ৬টা ১১ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এবং মেজর হাফিজ এবং ৩ সদস্যের একটি কমিটি সমন্বয়ে একটি কমিটি আসলে এই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রবেশ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে ডেভিল হান্টের যে অপারেশন চলমান রয়েছে সেটির প্রতি যেমন বিএনপি সহমত রয়েছে, পাশাপাশি আগামীতে নির্বাচন কিভাবে অনুষ্ঠান করা যায় এবং একটি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে একটি রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করার যে প্রক্রিয়া, সেই সমস্ত দলের অংশগ্রহণে একটি নির্বাচন করে যাতে এই দেশকে স্থিতিশীল পরিস্থিতিতে রাখতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু ভেতরে আলোচনা চলছে, এমনটিও আমরা জানিয়েছি। তবে আমরা ধারণা করছি যে এই নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণার জন্য বিএনপির পক্ষ থেকে যে দাবিটি দীর্ঘদিন ধরে করে আসা হচ্ছিল সেটি আসলে অব্যাহত রয়েছে এবং সেই বার্তাটি আমরা জানার অপেক্ষায় এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী এখনও অপেক্ষা করছি এবং অপেক্ষা শেষে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে মহাসচিবের নেতৃত্বে যে আরও 2 স্ট্যান্ডিং কমিটির সদস্য রয়েছেন তাদের সাথে কী ধরনের আলোচনা হয়েছে এবং কী ধরনের কথা হয়েছে এবং আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কী আসলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সেই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। তো আসলে এটাই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার কার্যালয় সামনে থেকে সর্বশেষ খবর। দর্শক, আমাদের সহকর্মী অপু ছিলেন যমুনায়, এতক্ষণ বিস্তারিত জানাচ্ছিলেন। অপু, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরের সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সকাল 10:30টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21টি জুলাই শহীদের পরিবার ও 7 জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, সামনে আরও অনেক কিছু হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদের জীবন্ত ইতিহাস আখ্যায়িত করে ডক্টর ইউনূস দেশে কোনো সহিংসতা ও হানাহানি যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পেরেছি। প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে, নাও মিশতে পারে, কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল, আশ্রয় পাওয়া গেল যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে। তাদের দায়িত্ব, এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। তার একজন উপদেষ্টা থাকবে, উপদেষ্টা আছে, তার সচিবালয় আছে, সবকিছু আছে। কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ। তারা এক্ষুনি কি করলো সেটা হয়তো খুশিরও খবর হইতে পারে, খুশির খবর নাও হইতে পারে, কিন্তু এখানে শেষ হচ্ছে না। এটা বরাবরই চলতে থাকবে এবং সুযোগ থাকবে দাবি করার। আপনাদের এটা এখনো করা হয়নি, এটা উবে যাবে না, চলে যাবে না, অদৃশ্য হয়ে যাবে না, সবসময় দৃশ্যমান থাকবে। তাকে একটা খতিয়ান নিয়ে আসতে হবে, সবসময় সামনে হাজির করতে হবে।
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারী শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। এদিকে প্রধান উপদেষ্টা সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের আশ্বাসে ১০ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দুপুর ১:৩০টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। ১:৩০টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। পরে তাদের তুলে দিতে প্রথমে লাঠিচার্জ করে, এরপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। আন্দোলনকারীরা বলছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ৩টি ধাপে দেয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে। সরকারকে আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমরা অনেকে আমাদের আগের চাকরি ছেড়ে আসছি। এখন কি কর্মসূচি পালন করবেন আপনারা? আমরা এখন আমাদের কর্মসূচি এখন 2টার মধ্যে আমাদের সমাধান করে দেওয়ার কথা ছিল। আমাদের অধিদপ্তর থেকে মিথ্যা আশ্বাস আসছে যে 1 সপ্তাহ পরে আমাদের সমাধান করবে। আমরা কোনো মিথ্যা আশ্বাসে বিশ্বাসী না। এখন আমরা জীবন দিব, না আমাদের রায় আমরা ফেরত নিব। আমরা সামাজিকভাবে এত পরিমাণ হেয় হচ্ছি। আমাদের এই চাকরিটা আমাদের এই সরকারই দিয়েছে এবং এই সরকারি অন্যায়ভাবে কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? আমাদের কোনো অন্যায় ছিল না। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের যৌক্তিক দাবি এটা মেনে নেবে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর 2টার দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। এদিকে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের এলাকায়। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করেন তারা। পরে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের আশ্বাসে 10 দিনের জন্য আন্দোলন স্থগিত করেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। 10 দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। দাবি মানা না হলে আমরা সকলের সাথে পরামর্শ করে নতুন কর্মসূচি ঘোষণা করব। শূন্যপদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি সহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামা ম্যাটস শিক্ষার্থীরা দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। দাবি দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও শিক্ষা অধিদপ্তরের কাছে কাজের অগ্রগতি দেখে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত 2 দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ 180 জনকে আটক করেছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকারকে রাজধানীর উত্তরার এক বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল, চুনুপুটি কেউই ছাড় পাবে না। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত 2 দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ 180 জনকে আটক করেছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে রাজধানীর উত্তরার এক বাসা থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানান, আনোয়ারা সরকার আনুর বিরুদ্ধে 5 আগস্টের মামলা এবং সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে গত 2 দিনে 61 জনকে আটক করা হয়েছে। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও রাতে শ্রীপুরে সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে।
আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করব, সেখানে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। এদিকে রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল চুনোপুটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান তারাই ধরা পড়বে, ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য একাধিক কমিটি করা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যমুনার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে প্রতিনিধি দলের বৈঠক ছিল সেটি শেষ হয়েছে, এখন ব্রিফ করছেন বিএনপির মহাসচিব। আমরা চলে যাচ্ছি সেখানে। প্রেক্ষিতে আপনার কনসেনসাস হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনীতির ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য, একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা আবিগ্রহ করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি। তারা একমত হয়েছেন, তারাও আপনাদের সামনে কথা বলবেন, এই বিষয়গুলো তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছেন যে তারা এটার উপর কাজ করছেন, এই কাজগুলো তারা দ্রুততর করার চেষ্টা করবেন। সব শেষে আমরা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সব শেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা আপনার কী চলছিলেন অভিযান, সেই অভিযানটা হচ্ছে ডেভিল হান্ট। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক ধন্যবাদ স্যার। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক পরবর্তী ব্রিফিং করছিলেন মির্জা ফখরুল। চলে যাচ্ছি পরের সংবাদে। নীতি সুদ হার 10% রেখে চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 10% নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের এবং বর্তমান গভর্নরের প্রথম মুদ্রানীতি এটি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামানোর লক্ষ্য ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক, যদিও এখন মূল্যস্ফীতি 10% কাছাকাছি। জানুয়ারির মূল্যস্ফীতি কিছুটা কমে আসে, আপাতত তা অপরিবর্তিত রাখা হয়েছে। বিনিময় হার ব্যবস্থায়ও বড় কোনো পরিবর্তন আনা হয়নি। যে বাংলাদেশ ব্যাংক একটা করিডোর সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কাজ করছি। আমাদের ফ্লেক্সিবিলিটি হচ্ছে উইদিন দ্য করিডোর, এর বাইরে আমরা তাদেরকে যাইতে এক্সপ্লিসিটলি বলছি যে যাওয়াটা উচিত হবে না, দরকারও নেই। আরেকটা জিনিস আমি বলবো ব্যাংকারদের উদ্দেশ্যে, যে ব্যাংকারদের উদ্দেশ্যে শুধু না, আপনাদেরও, যে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট নিয়ে কয়েকটা এক্সচেঞ্জ হাউস ম্যানিপুলেশন করছে। এটা আপনারাও জানেন, আমরাও জানি, পত্রিকায় এসেছে
এবং আমরা তার প্রমাণও পেয়েছি। রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা সহ 22 জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করার পর শুনানি শেষে এসব আদেশ দেন আদালত। সকালে আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ একে একে গ্রেফতার নেতা ও পুলিশ কর্মকর্তাদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আনিসুল হক, দীপু মনি সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পোল্টিবাজ শামসের মবিন চৌধুরী সহ মোট 12 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আসামি জুনায়েদ আহমেদ পলককে ইতিমধ্যে 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি 34 দিন অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার 24 দিনের রিমান্ড এখনো পেন্ডিং রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে 11 নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা। অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে হজ এজেন্সিকে সেই দায় নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার সেই দায় নেবে না। দুপুরে সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। এবার হজে শিশুদের নেওয়া যাবে না, যদিও শিশুদের বয়স কত হবে তা এখনও জানায়নি সৌদি সরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মুসলমানদের অন্যতম ধর্মীয় স্তম্ভ পবিত্র হজ। প্রতি বছর এই হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। তবে সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু নিয়মকানুন চালু করেছে সৌদি সরকার। এবছর বাংলাদেশ থেকে হজ পালনের লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় 5200 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন নিবন্ধন করলেও এখন পর্যন্ত সৌদি সরকার এবং হজ সেবাদানকারী কোম্পানির সব চুক্তি সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ এজেন্সিগুলোকে এ বিষয়ে কড়া নির্দেশনা দেন তিনি। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবাদানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই ডেডলাইনের মধ্যে তাদের পক্ষ হতে সকল চুক্তি সম্পন্ন করার জন্য তাগিদ দিচ্ছেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় হতে গতকালও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি সম্পাদনের গতি খুব স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। হজ যাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে এবং এগুলো একটা টাস্কফোর্স 13 সদস্য সমন্বয়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং ওনারা মনিটর করবেন। এদিকে বিমান ভাড়া কমাতে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না বলেও সাংবাদিকদের জানান আফম খালিদ হোসেন। আগে এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ, তিগুণ, চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হয়, পাসপোর্টের কপি ওখানে সংযুক্ত করতে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জাতীয় ঈদগাহ ময়দানে সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর তার জানাজার নামাজে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অংশ নেন তার ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ ও এরশাদুর রৌফ। এ সময় বিশিষ্টজনরা বলেন, মোহাম্মদ আব্দুর রৌফের কীর্তি অনন্য বৈশিষ্ট্য হিসেবে গণতন্ত্রের ইতিহাসে সমুজ্জ্বল থাকবে।
উনি বিচারপতি থাকাকালীন বা আইনজীবী থাকাকালীন যদি কারোর সাথে কোনো রকম মন খারাপের মতো ব্যবহার করে থাকেন বা মনে কষ্ট দিয়ে থাকেন, আমি হাত জোর করে আপনাদের কাছে, আমি আমার ভাই দাঁড়ানো আছে আমার পাশে এরশাদুর রৌফ, আমরা দুই ভাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এত জ্ঞানী ব্যক্তি ছিলেন আব্দুর রৌফ সাহেব। তার সবচাইতে বড় অবদান হলো 1991 সনে তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। সততার জন্য, সত্যর জন্য সকল পর্যায়ে উনি তার সঠিক ভূমিকাটা পালন করে গেছেন।